অন্তত নেটের জেআরএফ বা নেট ক্র্যাক করতে গেলে আমাদের কবিতার লাইনগুলো তো মুখস্থ রাখতে হয়। আচ্ছা, রাত্রি এর মূল কাব্য সাতটি তারার তিমির, কাব্য থেকে এই রাত্রিটা নেওয়া, যদিও এই কাব্যটার প্রকাশকাল 1948। কবিতাটি প্রথম প্রকাশ হয়েছিল কবিতা পত্রিকায়। এটা 8 স্তবকের কবিতা, অক্ষরবিদ্ধ ছন্দে লেখা। যখন তোমরা ডিটেলিং পড়বে, গবেষণার জায়গায় যাবে, তখন তোমরা দেখবে যে কোনো কবিতা বা কোনো সৃষ্টিকে, কোনো সাহিত্যকে অধ্যয়ন করতে গেলে, পড়তে গেলে, আলোচনা করতে গেলে, তার মধ্যে রস অনুভব করতে গেলে, রস বলতে অনুভূতি, তাহলে সেই সৃষ্টির সোর্সটাকে জানতে হয় আর সৃজনকালীন সময়ে চলে যেতে হয়। কারণ যে কোনো সৃষ্টিতে সময়ের দাগ লেগে থাকে। তাহলে সে সময় আমরা কি দেখেছি, এত ডিটেলিং আমরা যাব না, আমরা মুখস্থর জন্য আপাতত তখন হবে যখন তোমরা গবেষণা করবে এইসব কথা। যে 1948 সাল এই কাব্যটা বেরোচ্ছে, তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, তার 15-20 বছর পর আরেকটি যুদ্ধ। এই যুদ্ধোত্তর পরিবেশে, পরিস্থিতিতে কমজোরি হয়ে পড়ে। আর আজকেই কবিতাটা খুব প্রাসঙ্গিক, গোটা পৃথিবীতেই যুদ্ধের আবহ। হ্যাঁ, যুদ্ধ কি করে, নিয়ম নীতি শৃঙ্খলা সব ভেঙে দেয়, নষ্ট করে দেয়। রাইট অ্যান্ড মাইট হয়, আর একটা হয়, সেটা হচ্ছে যারা কিছু মানুষ আমরা ধর্মীয় আবরণের মধ্যে থাকি, আমরা অদেখা ঈশ্বর আল্লাহ হরিকে বিশ্বাস করি, জিসাসকে বিশ্বাস করি, সেই বোধটা আমাদের ভাঙতে থাকে যে হে ঈশ্বর, তুমি যদি থাকবে তাহলে এত ধ্বংস কেন, আমার প্রিয় মানুষের এত হত্যা কেন। তাহলে তার প্রতিও আমরা বিশ্বাস পেলাম না, আইন শৃঙ্খলতাও নেই। তখন কি হয়, আমাদের ভেতরের যে নানান অনৈতিক কামনা বাসনা সেগুলো জাগতে থাকে। তখনও কি আমাদের অর্থনৈতিক হতাশা ছিল না, দরিদ্র ছিল না, দারিদ্রতা ছিল না? আমরা কি আমাদের জীবন জগৎ এবং সমাজকে আর্থিক স্বাবলম্বিত করার কথা ভাবিনি? বুঝে না, সেসব ভাবনার ঊর্ধ্বে উঠে অসংযমী হয়ে মানুষ কেমনভাবে পুরো কলকাতাটায় কামনা মদির হতে শুরু করলো। সেই অনুভূতিটা ধরতে চাইলেন। আর তোমরা যখন আরেকটু গবেষক হবে, সুররিয়ালিজম বলে একটি শব্দ পাবে। তা এই কবিতার পরতে পরতে রয়েছে সেই সুররিয়ালিজম, আদিম যে আমাদের চেতনা, চিন্তা চেতনার কথাবার্তা ফিরে এসছে। তাহলে কবিতাটার নামই রাত্রি। রাত্রি শব্দের যদি ব্যাসবাক্য করে আমরা সমাস নির্ণয় করি, তাহলে পাবো যিনি অভীষ্ট সিদ্ধ করেন, সে হচ্ছে রাত্রি। বহুব্রীহি সমাস, যা অভীষ্ট সিদ্ধ হয়। আমাদের যা কিছু অভীষ্ট লক্ষ্য সব না রাতে সিদ্ধ হয়। আমি বলছি আমাদের শরীরের কথা, আমাদের যা কিছু জন্ম দেখো অন্ধকারে হয়, আমাদের মিলন অন্ধকারে। দিনের আলো হলেও তুমি মিলনের সময় আড়াল আবডাল খুঁজে নাও। তাই রাত্রি বড় সিম্বলিক। হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেসে, এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে। একটি মোটর কার গাঁড়লের মতো গেল কেসে। আচ্ছা, হাইড্রেন্ট, ওই যে কলকাতার নর্দমা যেখানে সমস্ত নোংরা গুলো ওই হাইড্রেন্টের ভেতর দিয়ে চলে যাচ্ছে, সেই হাইড্রেন্টের জল কি পানীয়? খাওয়া যায় না। তাহলে সেই জল আমরা আকণ্ঠ পান করছি। তাহলে পান করতে গেলে নিশ্চয়ই আমাদের মানসিক বিকারগ্রস্ততার দরকার। যখন আমাদের মধ্যে বিকারগ্রস্ত হয়েছে, আমাদের চেতনা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কুষ্ঠরোগীতে আক্রান্ত যখন হয়েছি, তখন আমরা আসলে ওই নর্দমার জল পান করতে থাকি। অর্থাৎ তৃষ্ণার সময় যখন আমাদের কামনা মদির বা প্রচণ্ড তৃষ্ণা, তখন এই জল ভালো কি খারাপ সেইটা আমরা বাদ বিচার করি না। অথবা সে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেসে, এর একটা অন্য ইনার মিনিং, যে আমরা আমাদের ঠোঁট দিয়ে, জিভ দিয়ে হাইড্রেনের মতো কোনো ড্রেনে, যেখানে নোংরা নর্দমা, কলকাতার রাতের যে পতিতালয়, যেটা আমার অচেনা, সে শরীর, সে এলাকা, সেই বস্তু, সেখানেও জিভ দিয়ে আমরা চেটে নিই আমাদের তৃষ্ণার্তের জল। এখানে কিন্তু আমাদের পানীয় ডিস্টিল ওয়াটারের কথা বলছে না। আমাদের কামনায় আসক্ত হলে যে তৃষ্ণা, তখন আমরা যে লোল জিহা দিয়ে যে সমস্ত, এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নাবে, একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে। একটা মোটর কার গাড়লের মতো, গাড়লের মতো কেন বলছে না, উদ্দেশ্যহীন চলন। কারণ ওই মোটর কারের মধ্যেই হয়তো কোনো এক পতিতাকে কেউ তুলে নিয়েছে, যে পৃথিবী ধ্বংস, হ্যান ত্যান শেষ হয়ে যাব। তাহলে উদ্দেশ্যহীন চলন, সে কোথায় যাচ্ছে সে জানে না। কারণ সে তো কোনো অফিস আদালত কোর্ট কাচারি বা স্কুল কলেজে যাচ্ছে না, তোমাদের মতো ইউনিভার্সিটি যাচ্ছে না।
তার চলন হচ্ছে গাড়ির মধ্যে ওই হাইড্রেনের মতো, কুষ্ঠরোগীর মতো জল চোষাচুষি। তাই বাইরে থেকে মনে হচ্ছে একটা গাড়লের মতো গাড়ি হেঁকে চলেছে, যেটা তোমরা পিকে সিনেমায় ড্যান্সিং কারের কথা ভাবতে পারো। অস্থির, পরের অনুচ্ছেদ, অস্থির পেট্রোল ঝেড়ে, ওই যে গাড়িটা চলে গেল, দেখো কি অদ্ভুত, এটা বলে চিত্রময়তা, ইমপ্রেসনিস্ট। অস্থির পেট্রোল ঝেড়ে, তাহলে ওই যে গাড়লের মতো গাড়িটা চলে গেল অস্থির পেট্রোল ঝেড়ে। আরে বাবা, পেট্রোল, গাড়ির যেখান দিয়ে যে মেশিন উত্তপ্ত হয়, গাড়ি চলে, তার যে পেট্রোল নির্গত হয়, সেই পেট্রোল বেরোনোরও তো একটা শৃঙ্খলা থাকবে। আমরা যখন গাড়ি চালাই, আমরা পিকআপ বাড়িয়ে দিই, তখন পেছন দিয়ে হুশ করে পেট্রোল বেরিয়ে গেল, গাড়ির ক্ষতি হয়, গাড়ির যে প্যাসেঞ্জার তার জার্কিং লাগে। হ্যাঁ, তাহলে অস্থির পেট্রোল, তখন যেন পেট্রোল যে থাকে তাও অস্থির হয়ে ওঠে, কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। কিন্তু গাড়ি যদি স্টেপ বাই স্টেপ ঠিক করে 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার 4 গিয়ার করে চালানো যেত, তাহলে সেটা অনেক সুন্দর হয়। তা জীবনের সঙ্গে, মিলনের সঙ্গে, চেতনার সঙ্গে, ভালোবাসার সঙ্গে মিলিয়ে নাও। এটা সিম্বলিক না, বলবো না, সাংকেতিক একটি কবিতা। এটা যার যত রস আছে, অনুভূতি আছে, প্রজ্ঞা আছে, সে তত সুরিয়ালিজমের কবিতা আত্মীকরণ হৃদয়ঙ্গম করতে পারে। 3টি রিক্সা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পের মায়াবীর মতো জাদু বলে। এই যে আমি আজকেই একটা কোশ্চেন দিয়েছিলাম, 3টে রিক্সা, আমি বলে দিয়েছিলাম 5টা। এটা আসলে সুরিয়ালিজমের কবিতা। আমাদের মধ্যে যে কামনা, বাসনা, তৃষ্ণা, সেটাকে সঠিকভাবে চালানো এবং বেঠিক জায়গায় যাওয়ার মাঝখানে রয়েছে ইরা, পিঙ্গলা, সুষমনা। এই যে ক্লাসটা যারা করলে, এখনই করলে, সেটা কোনো দিন ভুলতে পারবে যে রাতে 3টে রিক্সা, ইরা, পিঙ্গলা, সুষমনার একটি সাংকেতিকময়তা? তাহলে তুমি তার কোনো দিন ভুলবে না যে রিক্সা 3টে ছিল না 5টা ছিল। কারণ ইরা, পিঙ্গলা, সুষমনা সে কাহিনী তোমরা জানো, যারা MA পড়ছো তারা চর্যাপদ পড়েছো। তাই এই 3টে রিক্সা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পের মায়াবীর মতো জাদু বলে। তাহলে ইরা, পিঙ্গলা, সুষমনায় যখন আমরা স্টিয়ারিংটাকে ঠিক রাখতে পারি না, তখন আমরা আমাদের কামনার মধ্যে প্রেমটাকে সরিয়ে শুধু শরীরী কামনার মধ্যে ডুবে যাই, তখন আসলে আমরা মায়াবী আচ্ছন্ন হয়ে যাই, মোহতে পড়ে যাই, আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। কলকাতার রাস্তা বা কলকাতা সে সময়ে সেই রকমই হয়ে গিয়েছে। আমি ফেয়ার লেন ছেড়ে দিয়ে হটকারীর মাইল মাইল পথ হেঁটে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বলছিলাম, হটকারী সিদ্ধান্ত আমার যেমনভাবে যাওয়ার কথা ছিল, কলকাতার যেমন শহর যেমন চললো না, হটকারীর মতো মাইলের পথ মাইল হেঁটে দেওয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে। টেরিটে বাজারে চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে, এই বিশুষ্ক বাতাসের তলায় দাগ দাও। এই যে অঞ্চলগুলো বলেছে কলকাতা, সেই সময়ের অঞ্চলগুলো যারা ভোগের এবং রাতে সেই জায়গায় মানুষের চলাচলগুলো বেশি হতো। আজও আমাদের শান্তিপুরে অনেক গভীর রাতে, যেমন ওই বাইপাসের ধারে 10 চাকা লরিগুলো এসে থেকে যায়, সারা রাতে ওখানে নাকি লোক চলাচল হয়। 2টোর সময় ওইখানকার মানুষগণ ঘুমায়, যারা নাকি ওই ওখানে চায়ের দোকান টোকান দেয়। এইসব কথা বলছে আর কি। চীনে বাদামের মতো বিশুষ্ক বাদাম কেন বলেছে? চীনে বাদামের মতো বিশুষ্ক মানে শুষ্ক নগর সভ্যতা, এখানে রস নেই, স্নেহ নেই, শ্রদ্ধা নেই, তাই বিশুষ্ক বাতাস, মৌসুমি বাতাস নয় তার রূপক। পরের অনুচ্ছেদ, মোদির আলোয় তাপ চুমু খায় গালে। এখানে মোদির আলোয় বলছে মদিরা মিশ্রিত আলো। এখানে কিন্তু আমাদের PM মোদির কথা বলছে না, যে প্রধানমন্ত্রী চলে এলো, ওরম ভাবিস না যে মোদির গালে কে চুমু খেয়ে নিল। মোদির আলোয় তাপ চুমু খায় গালে, কেরোসিন কাঠ গালা, গুঞ্চট চামড়ার ঘ্রাণ, দাগ মেরে রাখবি, ডায়নামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান। তার মানে রাতের কলকাতার অসাধারণ ওই যে চিত্রের কথা বললাম, মদিরা মেদুর এক চিত্র। তাহলে সারা রাত ওই সময় ডায়নামো কেন চলছে, আলোর কেন দরকার? তখন আমাদের ঘুমানোর কথা ছিল। এই ডায়নামার বিষদৃশ্য শব্দ, এই সবটাই আসলে আমাদের সে সময়ের হঠাৎ উত্তেজিত কামনা বাসনার প্রতীক, ওই তৃষ্ণার প্রতীক। কারণ ডায়নামার শব্দ কিন্তু আমাদের ভালো লাগে না, আমাদের যতটা সুরেলে গান ভালো লাগে, যে আমাদের শব্দ হলেই হলো। যখন আমরা মদ খাই দেখবি, যখন গান থেমে যায়, জেনারেটর চলছে, জেনারেটরের তালেই সে নাচতে থাকে। আমাদের যখন ওই কামনার তৃষ্ণা জাগে, তখন কি আমার আপন মানুষ, কি আমার শ্রদ্ধার মানুষ,
কার সঙ্গে আমার সম্পর্ক করা উচিত ওইসব আমরা ভাবি না, আমরা আমাদের ভেতরের কামনা চাহিদায় আমরা চলতে থাকি। টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা। এইটা কিন্তু কোথাও একটা নীতির মধ্যে ইতি, যে টান রাখে মৃত জাগ্রত পৃথিবীতে। তাহলে এই লোভলু সমাজ, এই যেটাকে আমরা আপাতত খারাপ বলি, তুমি দেখো জীবন আর মৃত্যুর মাঝখানে যে টান এই ধরে রাখে, সেটা কিন্তু আমাদের এই কামনা বাসনা। ও জীবন রে জীবন ছাইরা না যাও রে, তুই জীবন ছাইরা গেলে আদর করবে কে জীবন রে। কখনো তো মনে হয় বর্ণভাবে আদরের একটা, তারপরে হয়তো শেষে দেখা যায় এটা আদর ছিল না, অন্য কিছু, সেটা আলাদা। কিন্তু আদরহীন জীবনের তো মূল্য নেই। কিন্তু আদর খেয়ে তো পেট ভরে না রে বাপ। যুদ্ধে যখন সব শেষ হয়ে যায়, এভাবেই মরে যাব নাকি, কোনো ভালো লাগা থাকবে না আমার জীবনে, আমার শরীরে। আজকে আমরা যারা পড়ছি, কেন পড়ছি একবার নিশ্চিন্তে ভেবে দেখো তো। তুমি বেটার লাইফ হোল্ড করতে চাও বলেই পড়ছো, আর সেটা তো তোমার অপরাধের নাও, আর তার জন্যই তোমার আজকে সংযমী। কারণ তোমরা দুবেলা বা তিনবেলা 3 মুঠো খাবার পেয়ে যেতেই পারো, কিন্তু আরও বেশি শৃঙ্খলিত জীবন পেতে চাও। কিন্তু নানান রকম যুদ্ধের আছিলায় যখন সেটা হারিয়ে যায়, তখন আমাদের ভেতরের কামনা বাসনা, আদরের প্রতি যে তৃষ্ণা, সেগুলো এইরকমভাবে বেরিয়ে আসে কদর্যভাবে। যদি কদর্য ভাবো, কদর্য যদি ভাবো যে প্রত্যাশা বিমুখ একটি মানুষের যন্ত্রণা, তাহলে তাই। মৈত্রেয়ী কবে রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। এখানে মৈত্রী টিকা লিখে রাখবে। মৈত্রী হচ্ছে বৈদিক যুগের নারী, একজন দার্শনিক, অমৃতের বাণী শুনিয়েছিলেন তিনি। যাজ্ঞবল্কের স্ত্রী ছিলেন এই মৈত্রী। আর আত্মিলা এটা হচ্ছে হুন রাজ আন্তেলি, যেটা 434 থেকে 553 তিনি রাইন নদীর যে অঞ্চল, সে বিস্তীর্ণ অঞ্চল জয় করে নিয়েছিলেন। তাহলে একই সঙ্গে দার্শনিক সত্য অমৃতের বাণী এবং সাম্রাজ্যবাদীর বাণী, এই সব এক চেতনা যেন আমার তৃষ্ণার্ত কামনার মধ্যে, শরীরের মধ্যে একাকার হয়ে যায়, এই অনুভূতিগুলো তিনি একসঙ্গে আনলেন। পরের অনুচ্ছেদ, নিতান্ত নিজের সুরে তবু তো উপরের জানালায় থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, আর কাকে শোনা তেল কাগজের খনি। তাহলে এসবের মধ্যেও জীবনের ভোগ চলে, শোক চলে, শাসন চলে, তার মাঝখানেও বেঁচে থাকার আশার কথাও আমাদের অনুভব করতে হয়। নিতান্ত নিজের সুরে তবু তো উপরের জানলা থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী। তাহলে কলকাতার এই যে রাতের শহর কামনা মদির হয়ে ওঠে, এর মাঝখানেও কেউ না কেউ দোতলা, দ্যাটস ভেরি সিম্বলিক, এই সমস্ত পঙ্কিলতার ঊর্ধ্বে উঠে কেউ তো গান গায়। এই গানের সঙ্গে কিন্তু আগের বিসদৃশ্য জেনারেটরের শব্দ, আগের যে হঠাৎ গাড়ির পেট্রোল ঝাড়ার শব্দের মিল থাকে না। খারাপ ভালো সবটা মিলে জীবন। এই আস্তিক্যবাদী দর্শন জীবনানন্দ দাশ, তিনি কখনো বলেননি এ জগৎ খারাপ বলে আমরা চলে যাব এসব ছেড়ে। গভীর অসুখ উনি বলেছেন এই পৃথিবীতে, তারপরেও বলেছেন শেষ পর্যন্তই মানুষের প্রতি ভরসায় রাখতে হবে। কারণ অনেক প্রজন্মের গুণী মনি ঋষিদের চিন্তা চেতনার পথ ধরে জগৎ, আবার আমরাই আমাদের চেতনার পথ ধরে 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 কোনটা ভালো কোনটা মন্দ বুঝবো এবং পৃথিবীটাকেই স্বর্গ করবো। ফিরিঙ্গি যুবক কটে চলে যায় ছিমছাম। আমরা এই ক্লাসটার ভেতর দিয়ে যেন সাবজেক্টটাকে ভালোবাসি, আর সাবজেক্ট ভালোবাসলেই তোমাকে ওই সাবজেক্ট তোমাকে স্থিতি দেবে। থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে, হাতে ব্রায়ার পাইপ পরিষ্কার করে। ব্রায়ার পান মানে হচ্ছে সেখানে পাইপ, মানে ধূমপান করা পাইপ, যার মধ্যে ঢুকিয়ে এরকম ওই যে সিগারেটের ঢুকিয়ে এরকম করে করতো। বুড়ো এক গরিলার মতো বিশ্বাসে বলছে, তার মানে গরিলা বলতে পশু। এই যে রাতের অন্ধকারে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে ওয়ালে, এই যে মানে কামনা মদির পরিবেশ, সেই সময় যে আমরা পশুর স্তরে নেমে যাই, আমাদের মধ্যে ভালোবাসাটা কমে আসে, স্নেহ কমে আসে, শ্রদ্ধা তো থাকেই না। সেইটা বোঝাতে গিয়ে এই গরিলার কথাটা বললেন, যে আমাদের এই পূর্বসূরি গরিলা বা পশু থেকে আমরা মানব হয়েছি, কিন্তু আদৌ কি আমরা হয়েছি, নাকি কলকাতার রাতের অন্ধকার পশবিক হয়ে উঠেছে। লাস্ট অ্যান্ড শেষ অনুচ্ছেদ, নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো। এই যে নগরীর মহৎ শব্দটা উনি ব্যঙ্গার্থে ব্যবহার করলেন কবি।
যে এই যে মহৎ রাত, যে রাতে আমরা কিছু সৃষ্টি করতে পারলাম না, সৃষ্টির থেকে ধ্বংসই হলো বেশি। মানে আমাদের এই যে আগুনে কামনার আগুনে পুড়ে যাওয়া, চলে যাওয়া, হারিয়ে যাওয়া, এসব। সেখানে নগরের মহৎ রাত্রিকে ব্যঙ্গ করে বললেন, লিবিয়ার জঙ্গলের মতো মনে হয়, লিবিয়ার জঙ্গলের তলায় দাগ দে। আফ্রিকার উত্তরে এক বিস্তীর্ণ অঞ্চল, এবং এই লিবিয়ার জঙ্গলের পাশে আবার মরুভূমিও আছে। তাহলে লিবিয়ার জঙ্গল, মরুভূমিকে জঙ্গল বলছে, লিবিয়া তো একটা মরুভূমি, তার পাশে জঙ্গল আছে, এবং মরুভূমিকৃত যে জঙ্গল, সেখানে কিন্তু তোমার ওই ক্যাকটাস জাতীয়, কাটা জাতীয় গাছ জন্মায়, সতেজ সুরসযুক্ত প্রগাঢ় ছায়ায় গাছ থাকে না। তাই আমাদের সভ্যতা, কলকাতার শহর, বিশ্বযুদ্ধ সমসাময়িক যে শহর, আমাদের মধ্যে আসলে গভীর ছায়া, স্নেহ, মায়া, শ্রদ্ধা এগুলো হারিয়ে গিয়েছিল। গোটা শহরে শুধুমাত্রই কামনার মদিরতা, উচ্ছৃঙ্খলতা, উদ্যমতা, সেটাকে উনি বোঝাচ্ছেন। তারপরে বলছে, তবুও জন্তুগুলো আনুপূর্ব, অতি বৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জাবশত। প্রথম মাঝখানে যেটা বলছিলাম, তারপরেও কিন্তু কবি বারবার এই পৃথিবীকেই ভালোবেসেছে,